কথায় বলে স্নেহ অতি বিষম বস্তু। এই স্নেহের মায়াতেই বাধা পড়ে শ্রীকৃষ্ণ দেবকী নন্দনের বদলে হয়ে যান যশোদানন্দন। স্নেহের উপর কোনো বাধ্যবাধকতা খাটে না, তাই হয়তো নারীর টান ছাড়াও স্নেহের মায়ায় কাকিমাও হয়ে ওঠেন মা। আর মা তার সন্তানের মুখে শোনেন দিদি ডাক। আজ ইতিমৌপিয়ায় এক অন্যরকম মাতৃত্বের গল্প শোনানো হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বিন্দুর ছেলে। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে ভাই ছিলেন না, সে কথা তারা নিজেরা এবং বাইরের লোকও ভুলে গিয়েছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়েছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাইয়ের বউ করে ঘরে এনেছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10,000 টাকার কাগজ নিয়ে ঘর করতে এসেছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখ আনন্দের জলে ভরে গেছিল। বাড়িতে শাশুড়ি ননদ কেউই ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বউয়ের মুখখানি তুলে ধরে প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলেছিলেন, ঘরে বউ আনতে হয়তো এমনি, একেবারে যেন লক্ষ্মী প্রতিমা। কিন্তু দুদিনেই তার এই ভুল ভাঙল। 2 দিনেই টের পেলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা এনেছে, তার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে করে এনেছে। সে কথা তিনি যাদবকেও বললেন, কিন্তু যাদব কথাটা বিশ্বাস করলেন না। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে এসে পূজা অর্চনা, এই তার কাজ। মাধব বয়সে ছোট, উকিল হয়ে সম্প্রতি ব্যবসা শুরু করেছিল। সে এসে বলল, উঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? 2 দিন সবুর করলে তো আমিও রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করে পড়ে রইলেন। এছাড়া আরও একটা বিপদ হয়েছিল, এই যে ছোট বউকে শাসন করবার জো ছিল না। তার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে ডাক্তার না ডাকলে আর উপায় হতো না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হয়ে গেছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হয়ে গেল। শুধু যাদব হাল ছাড়লেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রমাগত বলে যেতে লাগলেন, না গো না, তোমরা পরে দেখো। মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করে স্থির হয়ে বসে আছে দেখে ভয়ে অন্নপূর্ণা ঘরের মধ্যে ছুটে গিয়ে তার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে বিন্দুর কোলের উপর নিক্ষেপ করেই পালিয়ে গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভেঙে চিৎকার করে উঠল। বিন্দু প্রাণপণে নিজেকে সংবরণ করে মূর্ছার কবল থেকে আত্মরক্ষা করে ছেলেকে বুকে করে ঘরে চলে গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়িয়ে তা দেখলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করে পুলকিত হলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল, তাই তিনি ছেলে মানুষ করতে পারতেন না। তাই এই ভারটা ছোট বউ নিল। মাসখানেক পরে একদিন সন্ধেবেলায় সে ছেলে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে বলল, দিদি, অমূল্যর দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলে রেখে ভয় ভয় বললেন,
1 মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী থাকে দিদি, কষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরে হতো। তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো জানিস। 1 মিনিট আর দেরি হয় না ছোট বউ। তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি আর কোনো দিন অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলে সে মেঝের ওপর অমূল্যকে দুম করে বসিয়ে দিয়ে দুধের কড়া তুলে এনে উনুনের ওপর চাপিয়ে দিল। এই অভাবনীয় ব্যবহারে অমূল্য চিৎকার করে উঠতেই বিন্দু তার গাল টিপে বলল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলবো। অন্নপূর্ণা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে বিন্দু দুধ নিয়ে চলে গেলে তিনি পাচিকাকে সম্বোধন করে বললেন, শুনলে বে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিল অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। এমন করে অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হতে লাগলো এবং তার ফল হলো এই যে অমূল্য খুড়িমাকে মা এবং মাকে দিদি বলতে শিখল। এর কিছু বছর পরে যেদিন খুব ঘটা করে অমূল্যর হাতে খড়ি হয়ে গেল, তার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে বিন্দুবাসিনী ডেকে বলল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একটিবার বাইরে এসো। অন্নপূর্ণা বাইরে এসে অমূল্যর সাজগোজ দেখে অবাক হয়ে গেলেন। তার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করে বাঁধা চুল, পরনে একখানি হলদে রঙের ছোপান কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তাল পাতা। দিদিকে প্রণাম করতো বাবা। অমূল্য জননীকে প্রণাম করল। তার পায়ে জুতো নেই, মোজা নেই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নেই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখে হেসে বললেন, এত তোর আসে ছোট বউ? ছেলে বুঝি পড়তে যাচ্ছে? হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরে বলল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিদে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। এই বলে সে গভীর স্নেহে চুমু খেয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে চলে গেল। অন্নপূর্ণার দু চোখ জলে ভরে উঠল। তিনি বামুন ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি। তাহলে না জানি ও কি যে করতো। বামুন ঠাকুর বলল, সেই জন্যই ভগবান বোধ করে দিলেন না, এত বয়স হলো। কথাটা শেষ হলো না, ছোট বউ একা ফিরে এসে বলল, দিদি, বড় ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। এখনো সে দুপাও যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুইও যা না পাঠশালে, গিয়ে বসে থাকবি। মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। ওরা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। করলেই বা, ছেলেরা মারামারি করে, তাছাড়া সকলের ছেলেই তো সমান ছোট বউ। তাদের বাপ মা প্রাণে ধরে যদি পাঠশালে দিতে পারে, তুই পারবি না কেন? পরের ছেলের সঙ্গে তুলনা আমার ভালো লাগে না। তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে তাহলে ডাক্তার দেখাবি। একেবারে এত উতলা হোস নে ছোট বউ।
আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারুর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। সেদিন সন্ধ্যার পর বড় কর্তা আফিং খেয়ে বিছানায় কাত হয়ে শুয়ে গুড়গুড়ির নল মুখে দিয়েছেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করে নড়ে উঠল। কে? অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। ছোট মা, কি হয়েছে? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। ছোট বউ কথা বলল না। তার হয়ে অন্নপূর্ণাই বলে দিলেন, ওর ছেলের চোখে পড়ুয়া কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে, তাই তো? কে চোখে খোঁচা মারলো? কই দেখি কিরকম হলো। এদিকে দেখি। আরে এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। ও, যদির কথা। আমি ভাবলাম। দিদি, এই না তুমি বললে অনাচ্ছিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝেছিলেন তার কথা বলার ধরনটা ভালো হয়নি এবং এর ফলও মধুর হবে না। তিনি যথার্থই ভীত হয়ে উঠলেন। তার রাগটা পড়ল নিরীহ স্বামীর ওপর। বললুম কি, আরো শুনলে কি? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। কেন, কি হলো? যা হলো তা ভালোই। এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি অধর্মের ভোগ। এই বলে রাগে ঘর ছেড়ে চলে গেলেন। বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। এ আর বেশি কথা কি মা? কিন্তু পড়াবে কে? পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে, সে তো ভালো কথাই। ভাসুরের হুকুম পেয়ে বিন্দুর রাগ পড়ে গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকে দেখল অন্নপূর্ণা মুখ ভার করে বসে আছেন এবং কাছে বসে কদম হাত মুখ নেড়ে কি যেন ব্যাখ্যা করছে। বিন্দুকে ঢুকতে দেখেই সে পাংশু মুখে চুপ করল। বিন্দু বুঝল তার কথাই হচ্ছিল। সামনে এসে বলল, কি হলো কদম? না দিদি, এই কি না, বড়মা বললেন কি না, এই ধরো না কেন। ধরেছি, তুই কাজ করগে যা। কদম বিরক্তি না করে উঠে গেল। বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বড় ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকলে অন্নপূর্ণাকে দিদি বলতো, রাগলে বড় গিন্নি বলতো। যা না বলগে, বড় ঠাকুর আবার মাথাটা কেটে নেবে। আর বড় ঠাকুরও তেমনি, তখনই শুরু করবে, ঠিক কথা মা, ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতন দেখিনি। কি কপাল নিয়ে জন্মেছিলি মাইরি, বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়ো সড়ো। কই, তুমি তো ভয় করো না। করিনি আবার? তোর রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ। এখনো কি ছোটটি আছিস? ছেলে হলে যে এতদিন 4-5 ছেলের মা হতিস। আর তোকেই বা কি দোষ দেব? ওই বুড়ো মিন সেই আদর দিয়ে দিয়ে তোর মাথাটা খেলে। কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তো তুমি। আমি? সে কথা কারো বলবার জো নেই। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ। কেউ আমাকে ভয় করে না, আমিও সয়ে থাকি। অন্য কেউ হলে।
দিদি, তুমি সত্য যুগের মানুষ, কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। এই বলে হঠাৎ সামনে এসে হাঁটু গেড়ে বসে দুহাত দিয়ে অন্নপূর্ণার গলা জড়িয়ে বলল, একটা গল্প বলো না দিদি। যা, সরে যা তো এখন, সর। হঠাৎ কদম ছুটে এসে বলল, দিদি, অমূল্যধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে, তুমি শিগগির চলো। বিন্দু তক্ষুনি উঠে দাঁড়িয়ে বলল, জানতে পেলে কোথায়? তোরা কি করছিলি? আমিও ঘরে বিছানা করছিলাম দিদি, জানিও নে কখনো বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা। এই বলে বিন্দু ঘর ছেড়ে চলে গেল। খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজে ন্যাকড়ার পট্টি বেঁধে কোলে করে নিয়ে এসে বলল, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধান করে রাখো। তা কি যে তুই বলিস ছোট বউ, তার কোনো মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে জাতি কি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না। এই বলে বিন্দু বেরিয়ে গেল। শুনলি শুনলি কদম, ওর জবরদস্তির কথাগুলো শুনলি? জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে? হ্যাঁ? কদম কি একটা বলতে গিয়ে হাঁ করে থেমে গেল। বিন্দু ফিরে এসে বলল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। যা না যা, কিন্তু মাথা খুঁড়ে মোলে আর ফিরিয়ে আনবার নামটি করবো নি, সেটা মনে রাখিস। আমি আসতেও চাইনি। ঘন্টা দুই পরে অন্নপূর্ণা দুম দুম করে পা ফেলে ছোট বউয়ের ঘরে এসে ঢুকলেন। ঘরের একধারে একটি ছোট টেবিলের উপর মাধবচন্দ্র মোকদ্দমার কাগজপত্র দেখছিল এবং বিন্দু অমূল্যকে নিয়ে খাটের ওপর শুয়ে আস্তে আস্তে গল্প বলছিল। অন্নপূর্ণা বললেন, খাবি আয়। আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়িয়ে ধরে বলল, ছোট বা, খাবো না, তুমি যাও। তুই চুপ কর। এই ছেলেটি হচ্ছে যত নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোট বউ, শেষে গিয়ে টের পাবি, তখন বলবি আর কাঁদবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করে অমূল্যকে শিখিয়ে দিল, তুমি যাও না দিদি, ছোট মা রূপকথা বলছে তো। ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল যদি তোদের দুজনকে বিদায় না করি তো আমার নামও অন্নপূর্ণা নয়। এই বলে যেমন করে এসেছিলেন তেমনি করে পা ফেলে বেরিয়ে গেলেন। আহা, আজ আবার তোমাদের কি হলো কি? দিদি রাগলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। আর গোলমাল করো না, যাও না। এই বউঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এমনিই উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলে হেসে রান্নাঘরে চলে গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর থেকে যাদব চাকরি ছেড়ে দিয়েছেন। নিজের বিষয় আশয়ে দেখছিলেন। ছোট বউয়ের দরুন হাতে যে 10,000 টাকা ছিল তাও সুদে খাটিয়ে প্রায় দ্বিগুণ করেছিলেন। সেই টাকার কিছুটা এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করে তিনি গত বছর থেকে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি বানাচ্ছিলেন। দিন 10 হলো তার কাজ সম্পূর্ণ হয়ে গেছিল। কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখে সকলেই সেখানে উঠে যাবেন। তাই একদিন যাদব খেতে বসে ছোট বউকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যেস ছিল, সে হাতের 1000টা কাজ ফেলে রেখে ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসে থাকত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করত। বলল, আর কিছু বাকি নেই। না দেখেই রায় দিয়ে দিলে? আচ্ছা, ভালো কথা। তবে আরও একটা কথা আছে। আমার ইচ্ছে আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটা সুদিন দেখে উঠে যাই। গিয়ে গৃহদেবতার পুজোটা দিয়ে দিই, কি বলো মা? দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। তা বলো, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা।
তোমার ইচ্ছাতেই কাজ হবে। তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। শান্ত আবার কি বড় বউ? হ্যাঁ, মা আমার জগদ্ধাত্রী। বড় দেন, দরকার হলে খাঁড়াও ধরেন, এই তো আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। হ্যাঁ, সে কথা তোমার সত্যি বটে। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। তাই হবে মা, কালই আমি আনবার ব্যবস্থা করছি। এদের পিস্তুত বোন ইলোকেশীর অবস্থা তেমন ভালো ছিল না। যাদব তাকে প্রায় অর্থ সাহায্য করে পাঠাতেন। কিছুদিন থেকে তিনি তার পুত্র নরেনকে এইখানে রেখে লেখাপড়া শেখানোর ইচ্ছে জানিয়ে চিঠিপত্র লিখছিলেন। এই সময় তিনি ছেলে নিয়ে উত্তরপাড়া থেকে এখানে উপস্থিত হলেন। তার স্বামী প্রিয়নাথ সেখানে কি করতেন তা ঠিক করে কেউই বলতে পারে না। দিন 2 মধ্যে তিনিও এসে উপস্থিত। প্রিয়নাথ মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করতে করতে ঘুমিয়ে পড়তেন। এমনি করে ছোট বউর প্রতি ঠাকুরঝির স্নেহ প্রীতি বন্যার মতন ফুলে ফেঁপে উঠছিল। একদিন দুপুরবেলা তিনি বললেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু বাবু কোনোদিন বাঁধতে দেখলুম না। আজ জমিদার বাড়ির সব মেয়েরা বেড়াতে আসবে, এসো দিদি, মাথাটা বেঁধে দিই। না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনি। ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। কথা শোনো, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে স্ত্রী মানুষ চুল বাঁধবে না? অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হা করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়ে যাচ্ছিলেন। বিন্দুর দিকে তাকিয়ে হঠাৎ দাঁড়িয়ে বললেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গাটা দেখি। কি রোজ রোজ গা দেখবে? আমি কি করছি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাতে তাকাতে চলে গেলেন। বড় বউয়ের জানে একটা ছিট আছে না? ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করে রইলেন। অন্নপূর্ণা কি একটা হাতে নিয়ে সেই পথেই আবার ফিরে আসছিলেন। বিন্দু ডেকে বলল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা কিছুক্ষণ নিস্তব্ধে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে এলোকেশীকে বললেন, আমি কত বলেছি ঠাকুরজি, তবে ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় তা পরবে না, অত রূপ তা একবার চেয়েও দেখবে না। ওর যত সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি। ছেলেও হচ্ছে তেমনি। আমাকে অমূল্য সেদিন বললে কি জানিস ছোট বউ, জামা কাপড় পরে কি হয়? ছোট মারও তো অত আছে, পরে কি? ভাব একবার। দেখো দিদি, ছেলেকে 10 জনের একজন করে তুলতে হলে মায়ের এইরকম সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির দরকার কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে ওই ওই অমূল্যর মা। সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথাই আমরা কইনি। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিইনি। কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। ও আশায় যদি কোনোদিন খাওয়া পড়ে, আমি তো পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হয়ে রইলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানতেন না তা নয়, কিন্তু তার আশা আকাঙ্ক্ষার এমন এমন উগ্র প্রতিচ্ছবি কোনো দিন নিজের মধ্যে এমন স্পষ্ট করে উপলব্ধি করেননি। আজ তার চৈতন্য হলো।
কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রীতির মতো সতর্ক? নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে তাকিয়ে অনির্বচনীয় শ্রদ্ধায় তার মাতৃ হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। তিনি অশ্রু গোপন করবার জন্য অন্যদিকে তাকালেন। তা হোক ছোট বউ, আজকে তোমার হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও। এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি। এই বলে মুখ টিপে হেসে চলে গেল। দিন ৫-৬ পরে একদিন সকালবেলা বাড়ির নাপিত যাদবের ক্ষৌরকর্ম সেরে নেমে আসছিল। অমূল্য এসে তার পথ রোধ করে বলল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাঁটতে পারবে? হ্যাঁ, সে সে কীরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করে বলল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাজটা একেবারে ছোট ছোট করে দেবে। পারবে তো? না না দাদা, ও ও আমার বাবা এলেও পারবে না। আর আজ কি বার জানো? তোমার ছোটো মা হুকুম না দিলে তো ছাড়তে পারি নে। আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। এই বলে সে ঝড়ের মতো ঘরে ঢুকে বলল, ছোট মা, এই শিগগিরই একবার আসতে পারবে? ওরে ছুস নে, আর নিক করছি। আর নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসো না, হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেঁটে দেয় না। দাঁড়িয়ে আছে সে। বিন্দু কিছুটা আশ্চর্য হলো। যার চুল কাটার জন্য চিরদিন মারামারি করতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল কাটতে চাইছে বুঝতে না পেরে বাইরে আসতেই নাপিত বলল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, ও নরেনবাবুর মতো। ও কি আর পারবো? খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেন্দাকেই ডেকে আনছি। এই বলে সে ছুটে চলে গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করে ফিরে এসে বলল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও। নাপিত চুল কাটতে লাগলো। বিন্দু চোখ টিপে দিল এবং সে সমস্ত চুল সমান করে কেটে দিল। অমূল্য মাথায় হাত বুলিয়ে খুশি হয়ে বলল, এই এই ঠিক হয়েছে। এই বলে লাফাতে লাফাতে চলে গেল। নাপিত ছাতা বগলে করে বলল, কিন্তু মা, কাল এই বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বিন্দু রান্নাঘরের একধারে বসে বাটিতে দুধ ঢালতে ঢালতে শুনতে পেল অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াবার বুরুষ খুঁজে বেড়াচ্ছে। খানিক পরেই সে বিন্দুর পিঠের উপর ঝুঁকে পড়ে বলল, কিছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে। কাল আমি তাকে মেরেই ফেলবো। তুমি কি কানা? চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনে ঘরে ঢুকে সমস্ত শুনে বললেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। কাল কি করে 12 আনা হবে? হ্যাঁ, এখানে চুলটা কোথায়? সেদিন অমূল্য ভালো করে ভাত খেল না, ফেলে ছড়িয়ে উঠে চলে গেল। কিরে, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে? দিদি, তুচ্ছ কথা তাই হাসছি বটে, কিন্তু ভয় আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা বলতে পারলেন না। দুর্গাপুজোও এসে গেল। ওপাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হয়েছিল। 2 দিন আগেই নরেন তার মধ্যে মগ্ন হয়ে গেল। সপ্তমীর রাতে অমূল্য এসে ধরল, ছোট মা, যাত্রা শুরু হচ্ছে, দেখতে যাবে? নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? সে হবে না। কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। কাকা হয়তো যাবে না, নয়তো বেলায় যাবেন। 3-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব। এখন শো। অমূল্য রাগ করে
বিছানার এক প্রান্তে গিয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। বিন্দু টানতে গেল, সে হাত সরিয়ে দিয়ে শক্ত হয়ে পড়ে রইল। তারপর কিছুক্ষণের জন্য সকলেই বোধ করি একটু ঘুমিয়ে পড়েছিল। বাইরের বড় ঘড়ির শব্দে অমূল্যর ঘুম ভেঙে গেল। সে উৎকর্ণ হয়ে গুনতে লাগল, 1, 2, 3, 4। ধরফর করে সে উঠে বসে বিন্দুকে সজোরে নাড়া দিয়ে ঘুম থেকে তুলে বলল, ওঠো 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 না ছোট মা, 3টে 4টে বেজে গেল তো। বাইরের ঘড়িতে বাজতে লাগলো 5টা, 6টা, 7টা, 8টা। 7টা 8টা বেজে গেল, কখন যাবে? বাইরের ঘড়িতে তখনও বাজতে লাগলো 12টা বেজে থামল। অমূল্য নিজের ভুল বুঝতে পেরে অপ্রতিভ হয়ে চুপ করে শোল। ঘরের ও ধারের খাটের উপর মাধব ঘুমতো। চেঁচামেচিতে তারও ঘুম ভেঙে গেছিল। অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। ও যে করে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হয়ে আছে দেখে তার দয়া হলো। আচ্ছা যা, কিন্তু কারো সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডেকে আলো দিয়ে পাঠিয়ে দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনে অমূল্য ঘরে ঢুকে কাকাকে দেখেই বলল, কই গেলেন না আপনি? কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোট মা। কাকা, আজকে সন্ধ্যার সময় আবার চমৎকার খ্যামটার নাচ হবে। কলকাতা থেকে 2 জন এসেছে, নরেনদা তাদের দেখেছে। ঠিক ছোট মার মতো দেখতে, খুব সুন্দর। তারা নাচবে, বাবাকেও বলেছি। ও বাবা, বেশ করেছো। রাগে বিন্দুর সমস্ত মুখ লাল হয়ে উঠল। মাধবকে বলল, তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্য, তুই আর একবারও ওখানে যাবি না। হারামজাদা বজ্জাত। কে বললে আমার মত? নরেন? হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা আসুক সে। ওহ, পাগল তুমি। দাদা শুনেছেন, গোলমাল করো না তো। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে চেপে রেখে রাগে পুড়তে লাগল। সন্ধ্যার ঠিক আগে অমূল্য এসে অন্নপূর্ণাকে ধরল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসবো। তোর মাকে জিজ্ঞেস করগে, আমি কিছু বলতে পারবো না। না দিদি, এক্ষুনি ফিরে আসবো। তুমি বলো যাই। না রে না, সে রাগী মানুষ, তাকেই বলে যা। তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দার সঙ্গে যাই, আমি এক্ষুনি ফিরে আসবো। নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করবারও সময় দিল না, এক দৌড়ে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু অমূল্যকে খুঁজছে। তিনি চুপ করে রইলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়তে লাগলো। তখন তিনি বাইরে এসে বললেন, কি নাচ হবে, নরেনের সঙ্গে তাই দেখতে গেছে। এখনই ফিরে আসবে ছোট বউ, তোর কোনো ভয় নেই। কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না নিয়েই গেছে এ কথা অন্নপূর্ণা ভয় স্বীকার করতে পারলেন না। বললেন, আরে ও এখনই আসবে, একটু দাঁড়িয়ে যা। বিন্দু মুখ অন্ধকার করে চলে গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকে যেই শুনল ছোট মা ডাকছে, সে গিয়ে বাবার বিছানায় একধারে শুয়ে পড়ল। প্রদীপের আলোয় চোখে চশমা এঁটে যাদু ভগবত পড়ছিলেন। মুখ তুলে বললেন, কিরে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম এসে বলল,
ছোট মা ডাকছেন, এসো। বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। আমি দিয়ে আসবো? কি হয়েছে কদম? কদম বলাতে যাদব বুঝলেন এই নিয়ে একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করেছে, একজন হুকুম দিয়েছে। তাই অমূল্যকে সঙ্গে করে ছোট বধূর ঘরের বাইরে দাঁড়িয়ে ডেকে বললেন, এইবারটি মাপ কর মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই যায় খেতে বসলে বিন্দু বলল, আমি তোমার উপর রাগ করছি নি দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড় ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো, কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকি বল? সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে কর ওরা যদি দুটি ভাই হতো, তাহলে কি করতিস? আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিচুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। ছাড়া বা না ছাড়া কি আমার হাতে, ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে। এইসব কথা বড় ঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমন করেই বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলে দিয়ে বলল, ন্যাকা সেচো না দিদি। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বড় ঠাকুর রাগ করবেন না? হ্যাঁ, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার মুখই আর তিনি দেখবেন না। হাজার হই আমরা পর, কিন্তু ওরা যে ভাই বোন সেটা দেখিস না কেন? তাছাড়া আমার বয়স হয়েছে, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়ে আরও খানিকটা ঠেলে দিয়ে গুম হয়ে বসে রইল। অন্নপূর্ণা বুঝলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করে গেল। বললেন, হাত তুলে বসে রইলি? ভাতের থালাটা কি অপরাধ করলো? আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তার ভাব দেখে আর কিছু বলতে সাহস করলেন না। শুতে গিয়ে বিন্দু বিছানায় অমূল্যকে দেখতে না পেয়ে ফিরে এসে বলল, সে গেল কোথায়? আজ দেখছি ও আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। আমি যাই, ওকে তুলে দিই। না না, থাক। এই বলে বিন্দু মুখ অন্ধকার করে চলে গেল। অনেক রাত্রে অন্নপূর্ণার ডাকে বিন্দুর ঘুম ভেঙে গেল। কি দিদি? দৌড় খুলে তোর ছেলেকে নে, এ বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দরজা খুলে দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করে ঘরে ঢুকেই বললেন, ঢের বদমাইশ ছেলে দেখেছি ছোট বউ, কিন্তু এমনটি দেখিনি। রাতের 2টো বাজে, একবারও চোখের পাতা এক করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো না। ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রিরে একটু না ঘুমোতে পেলে তো বাঁচি নে। আবার আমাকে বলে কিনা তোমার কাছে শুতে লজ্জা করে। বিন্দু হেসে হাত বাড়াতেই অমূল্য তার কোলের ভিতর গিয়ে ঢুকল এবং বুকের উপর মুখ রেখে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। দিন 10 পরের কথা। একদিন দুপুরে অন্নপূর্ণা বিন্দুর ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ছোট বউ। বিন্দু এক রাশ ময়লা জামা কাপড়ের সামনে স্তব্ধ হয়ে বসেছিল। ধোপা এসেছে? ছোট বউ কথা বলল না। অন্নপূর্ণা এবার তার মুখের ভাব লক্ষ্য করে ভয় পেলেন। এই কি হয়েছে রে, বল। বিন্দু আঙুল দিয়ে ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট দেখিয়ে বলল, অমূল্যর জামার পকেট থেকে বেরুলো। তোমার 2টি পায়ে পড়ি দিদি,
ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারলেন না। আরও কিছুক্ষণ নিস্তব্ধে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। দুপুরে অমূল্য স্কুল দিয়ে ফিরে খাবার খেয়ে খেলা করতে চলে গেল। বিন্দু একটি কথাও বলল না। ভৈরব চাকর নালিশ করতে এলো নরেনবাবু বিনা দোষে তাকে মেরেছে। বিন্দু বিরক্ত হয়ে বলল, দিদিকে বলো গে। আদালত থেকে ফিরে এসে মাধব কাপড় ছাড়তে ছাড়তে কি একটা পরিহাস করতে গিয়ে ধমক খেয়ে চুপ করল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনিয়ে উঠছে বাড়ির মধ্যে তা কেবল অন্নপূর্ণাই টের পেলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধেটা ছটফট করে একসময় নির্জনে পেয়ে ছোট বউয়ের হাতখানি ধরে মিনতি করে বললেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। আমি নই, তুই তো ওর মা, আমি তো তোকেই দিয়েছি। বল, আমার ছেলে নয় সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছমিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে, তোমরা নাও, আমাকে রেহাই দাও। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুতে এলো। অন্নপূর্ণা ব্যাপার বুঝতে পেরে বিরক্ত হয়ে বললেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ঘুরে দেখল তার বাবা ঘুমিয়ে গেছেন। সে কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলতে এসে দেখল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের ওপর অমূল্য ঘুমুচ্ছে। সে ছুটে গিয়ে বিন্দুকে তুলে আনলো। অন্নপূর্ণাও ঘুম ভেঙে বাইরে এসে কাছে এসে দাঁড়ালেন। রাতে বড় গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিল? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না, না? ছেলের অবস্থা দেখে ক্ষোভে দুঃখে তার নিজের চোখেও জল আসছিল, কিন্তু বিন্দুর তিরস্কারে জ্বলে উঠে বললেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই তো বাঁচিস। বিন্দু ছেলেকে তুলতে গিয়ে দেখল তার গা গরম, জ্বর হয়েছে। সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর তো হবেই, এখন ভালো হলে বাঁচি। হ্যাঁ, জ্বর হয়েছে? কই কই একটু দেখি। থাক, আর দেখি কাজ নেই। এই বলে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরে চলে গেল। 5-6 দিনে অমূল্য সেরে উঠল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু ক্ষমা করল না। সেদিন থেকে সে ভালো করে কথা পর্যন্ত বলতো না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝতে পারলেন, অথচ তিনিও চুপ করে রইলেন। সকলের সামনে সমস্ত অপরাধ বিন্দু যে তাঁর উপরেই তুলে দিয়েছে, হে অন্যায় তিনিও ভুলতে পারলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলে ফেললেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যই, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর কাছে বলতে বিন্দু মাত্র দেরি করলেন না। বিন্দু মন দিয়ে শুনল, কিন্তু কোনো কথা বলল না। সে যে শুনেছে তাও এলোকেশী ছাড়া আর কেউ জানল না। বিন্দু বড় জায়ের সাথে একেবারে কথাবার্তা বন্ধ করে দিল। কয়েকদিন থেকে নতুন বাড়িতে জিনিসপত্র সরানো হচ্ছিল। পরদিন সকালেই উঠে যেতে হবে। যাদব ছেলেদের নিয়ে সে বাড়িতেই ছিলেন। মাধব মোকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটে গেল। সন্ধ্যার সময় মাস্টার পড়াতে এসেছিলেন, কি মনে করে বিন্দু তাকে ডেকে পাঠালো। বলল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন,
মাস্টার সম্মতি জানিয়েই চলে যাচ্ছিলেন। বিন্দু প্রশ্ন করল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয়। তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। চুরুট খেতে শিখেছে? বটে, তবে আশ্চর্য নয়, ছেলেরা তো দেখেই শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করে রইল। বিন্দু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল ওর কথা ওর বাবাকে জানাতে। এই দেখুন না, আজ 5-7 দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। তারপর উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করে তাকে তা দিয়ে শান্ত করেছে। আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? তা তো আমি জানি না, কিন্তু সেও ছিল। এ বাড়ির নরেনবাবুও ছিল, আরও 3-4 জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি ওই হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। টাকাও আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহস এ বাড়িতে কার? একে তার মন খারাপ, তাই দিদির সঙ্গে কথাবার্তা বন্ধ। তার উপর এই খবরে বিন্দু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। সে উঠে গিয়ে রান্নাঘরে ঢুকল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটছিলেন। মুখ তুলে ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে তাকাতে বিন্দু বলল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করছিলেন। ভয়ে তার গলা কাঠ হয়ে গেল। মৃদু স্বরে বললেন, কে বললে? সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমি বা কি বলে দিলে? তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর চাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? সত্যি, কিন্তু এই বারটি তাকে মাপ কর বোন, আমি মাপ চাচ্ছি তোর থেকে। একটিবার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কিচ্ছু বলবো না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্চন্নে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আসপর্দা! শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধল। তবু তিনি কোনো উত্তর না দিয়ে বসে রইলেন। কিন্তু বিন্দু যত বলছিল তার রাগ উত্তরোত্তর বাড়ছিল। সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না। বাড়ির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। অন্নপূর্ণার আর সহ্য হলো না। তিনি বললেন, কি করবি? ফাঁসি দিবি? সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ? হ্যাঁ, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? কেন টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন, ভাবলেন বিন্দু সেই ইঙ্গিতই করছে। উঠে দাঁড়িয়ে বললেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না, সেই অহংকার করিস নে। সে অহংকার আমি করিনি, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস? হ্যাঁ, যা দূর হয়ে যা সামনে থেকে। দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলে দিয়ে বিন্দু স্তব্ধ হয়ে গেল। অন্নপূর্ণার মুখ সাদা হয়ে গিয়েছিল। তিনি কিছুক্ষণ নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোর স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোর দাসী বাঁধি, উনি তোর চাকর বাকর, এই না তোর মনের কথা?
তা এতদিন বলিসনি কেন? তার ঠোঁট বারবার কেঁপে উঠল। দাঁত দিয়ে ঠোঁট চেপে এক মুহূর্ত স্থির থেকে তিনি বললেন, কোথা ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও দুখানি কাপড়ও একসঙ্গে কিনে পড়েনি? কোথায় ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ মুছে হুঁকোর নল দিয়ে মুখে আরামে দিন কাটাতে পারতো না। সেই লোক নয়। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমায় ছুতো করে তুই তাকে অপমান করলি। হ্যাঁ, ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি। বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ছি! ঠিক এই সময় যাদব উঠোনে এসে দাঁড়িয়ে ডাকলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তার অভিমান সাগরের মতো উত্তাল হয়ে উঠল। ছুটে বাইরে এসে বললেন, ছি! যে লোক নিজের স্ত্রী ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? জোটে না কেন বলো? কি হলো? কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কেটে কানে আঙুল দিল। আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এই কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি শপথ করছি, ওদের ভাত খাওয়ার আগে যেন আমাকে আমার বেটার মাথা খেতে হয়। বিন্দুর কানে এই কথা অস্পষ্ট হয়ে প্রবেশ করল। সে অস্ফুটে বলল, কি করলে দিদি? তারপর সেইখানেই ঘাড় গুঁজে প্রায় 12 বছর পরে আবার মূর্ছা গেল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ছাড়া সকলেই এসেছিল। বাইরে থেকে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি থেকে তার বাপ মা, তাদের দাস দাসী প্রভৃতিতেই সমস্ত বাড়ি ভর্তি হয়ে গিয়েছিল। এখানে আসার দিনটাতেই শুধু বিন্দুকে কিছুটা আনমনা দেখাচ্ছিল, কিন্তু পরদিন থেকে সে ভাব কেটে গেল। রাগ পড়লেই অন্নপূর্ণা আসবেন, এতে বিন্দুর কিছুমাত্র সংশয় ছিল না। পুজো করে লোকজন খাওয়াতে হবে, সে তারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। বিন্দুর বাপের বাড়ির লোক তাকে অমূল্য আর অন্নপূর্ণার কথা জিজ্ঞেস করলে বিন্দু সংক্ষেপে জানালো, তারা ও বাড়িতে আছে, পরে আসবেন। সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। যাদব এই কয়েকদিন প্রায় রোজই সন্ধ্যার সময় একবার করে বাইরে এসে বসতেন, কথাবার্তা বলে খবর নিয়ে চলে যেতেন, কিন্তু ভিতরে ঢুকতেন না। বাবার থেকেও বেশি এই ভাসুরের কাছেই ছেলেবেলা থেকে সেদিন পর্যন্ত সে কত আদর পেয়েছে, কত স্নেহের ডাক শুনেছে। যাদব মা বলে ডাকতেন, কোনো দিন বৌমা পর্যন্ত বলেননি। এই ভাসুরের কাছে জায়ের সাথে কলহ করে কত নালিশ করেছে, কোনোটি তার কোনো দিন উপেক্ষিত হয়নি। আজ তার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হয়ে গেছে। যাদব চলে গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুঁজে ফুলে ফুলে কাঁদতে লাগলো।
পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডেকে বলল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বউ ঠাকুর এখনো তো এলেন না। মাধব বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তিনি কেন? তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? হয় আমি করব, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। এ সমস্ত বড় গিন্নির মতলব। তাহলে সেও আসবে না দেখছি। তার কাছে পূজা অর্চনা, উৎসব, আয়োজন, খাওয়ান দাওয়ান সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যে হয়ে গেল। 3 দিন ধরে সবসময় সে এই চিন্তাই করেছে, আজ বড়ঠাকুর আসবেন, দিদি আসবেন, অমূল্য আসবে। পুজোর সমস্ত দিন ব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে কতখানি নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসেছিল, সে কথা সে ছাড়া আর কেউই জানত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতন অন্তর্ধান হয়ে যাওয়া মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তার বুকের উপর চেপে বসল। বেলা বাড়তে লাগলো। বিন্দু কাজ না করে ছটফট করে এ ঘর ও ঘরে কেবলই লোকের দোষ ধরে বেড়াতে লাগলো। যারা সামনে এসে পড়ল সেই সভয়ে পাশ কাটিয়ে দাঁড়ালো। বেশ খানিক পরে তার কানে পরিচিত কণ্ঠের শব্দ যাওয়া মাত্রই সে ধরফর করে উঠে দাঁড়িয়ে সোজা দরজায় মুখ বাড়িয়ে দিয়ে দেখল অন্নপূর্ণা এসে প্রাঙ্গণে দাঁড়ালেন। বিন্দু দুঃখে অভিমানে কেঁদে ফেলল। চোখ মুছে সামনে এসে গলায় আঁচল দিয়ে হাত জোর করে বলল, বেলা 10টা 11টা বাজে, আর কত সত্যতা করবে দিদি? আমি পিস খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো, তাই না হয় বাড়ি গিয়ে একবারটি পাঠিয়ে দাও। এই বলে চাবির গোছাটা ঝনাত করে তার পায়ের নিচে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলে নিয়ে দরজা খুলে ভাঁড়ারে গিয়ে ঢুকলেন। দুপুরে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো, ভিড় প্রায় কমেই এসেছিল ভিড়। অন্নপূর্ণা ভাঁড়ারের দরজায় বসে আর 5 জনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। ছোট বউর গলা শুনতে পেলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব এসে জানালো অমূল্যবাবু ঘরে আছে, কিন্তু আসবে না। বিন্দু বিশ্বাস করতে পারল না। এলো নাকি রে? আমি ডাকছি বলেছিলি? তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখও দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাড়ি ফিরতে উদ্যত হলে পৌঁছে দেবার জন্য মাধব নিজে এসে উপস্থিত হল। বিন্দু দ্রুত পায়ে কাছে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জলস্পর্শ করেননি তা জানো? সে তো তোমার জানবার কথা, আমার তো নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজেই পৌঁছে দিতে যাচ্ছি। বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমি ওই দিকে। মাধব বিন্দুকে জবাব না দিয়ে বলল, চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো। এই বলে অন্নপূর্ণা পা বাড়াতেই বিন্দু গর্জন করে বলল, লোকে কথায় বলে দেইজি 70, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে। 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। এই বলে মুখে আঁচল গুঁজে কান্না চেপে রান্নাঘরের বারান্দায় এসেই উপর হয়ে মূর্ছা গেল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনতে পেলেন। অন্নপূর্ণা ঘুরে দাঁড়িয়ে বললেন, এই কি হলো দেখি? না, দেখতে হবে না, চলো। কলহের এই কথাটা
কয়দিন গোপন ছিল, আর রইল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসলে এলোকেশী বলে উঠলেন, তা বলি, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নিমুখ আরাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে লজ্জায় ঘৃণায় চোখ নিচু করল। তুমি ছেলে ভালোবাসো ছোট বউ? আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম, মেরে ফেলো কেটে ফেলো, কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়, তেমন সন্তান বাপু আমরা পেটে ধরিনে। বিন্দু নিঃশব্দে বসে রইল। সন্ধ্যার সময় সে কদমকে ডেকে বলল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? না দিদি, দোষ আর কি? তবে যা না একবার ও বাড়িতে, দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না। তোর আর ভয় কি? ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা তো হয়েই গেছে। না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি ও। আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে? কেন একবার জানালে না? আচ্ছা, কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। কদমকে পাঠিয়ে দিয়ে বিন্দু বার দুই এঘর ওঘর করে রান্নাঘরে এসে ঢুকল। বামুন ঠাকুর একা বসে রান্না করছিল। বিন্দু এক পাশে বসে পড়ে বলল, আচ্ছা মেয়ে, তোমাকে সাক্ষী মানছি, সত্যি কথা বলো মেয়ে, কার দোষ বেশি? পাচিকা বুঝতে না পেরে বলল, কিসের মা? সেদিনের কথা গো, কে না জানে ছেলেদের হাতে টাকা কড়ি দিতে নেই। বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করছিল, দিয়েছি, চুকে যেত। 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে টোকাটুকি লাগে, এ তো মানুষ। 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে টোকাটুকি লাগে, এ তো মানুষ। তাই বলে এত বড় দিব্যি, ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহ জন্মে আমি আর ওর মুখও দেখবো না। সত্যর দিকে ফিরে চাইবো তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে সম্ভবত স্বল্পভাষিনী। সে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। বিন্দুর দু চোখ জলে ভরে গেল। তাড়াতাড়ি মুছে ফেলে ভাঙা গলায় আবার বলল, রাগের মাথায় কে দিব্যি করে না মেয়ে? তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতুম, কি করতো তাহলে? আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখে নিও। ছি মা, ওসব বলতে নেই। ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না গো। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না। এই কদিন যে সে কেমন আছে আমরা তাই কেবল ভাবি। নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে, যে একটা রাত আমাকে না হলে ঘুম হতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। বামুন ঠাকুর নিজের কবজির হাতে একটা কালো দাগ দেখিয়ে বলল, এই দেখো মা, এখনো কাল শিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা তো আর জানো না। অমূল্যধন কোত্থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না! সে তো আর তখন দেখেনি, বলে ছোট মা মরে গেল, না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় একেবারে ছিঁড়ে এক করে দিলে।
লোকে রোগীর সেবা করবে কি তাকে নিয়ে ব্যতিব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো যেন গিলতে লাগলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে গিয়ে ঘরে দরজা লাগিয়ে শুল। দিন 4 পরে বিন্দুর মা বাবা পিসি ফেরার আগে বিন্দু চুপ করে বিছানায় শুয়েছিল। কদম বাতাস করছিল। বিন্দু ইঙ্গিতে তাকে আরো কাছে ডেকে মৃদু স্বরে বলল, কদম, দিদি এসেছেন রে? না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? এই তোদের দোষ কদম, সব কাজে নিজেদের বুদ্ধি খাটাতে চাস। এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলি? যতক্ষণ না এই 1 ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে, ওরে তোরা আর সে, তার করে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই যাব? আমার শত্রুরের হুকুম না পেলে যাই কি করে? তোর জায়ের কথা বলছিস? আর তার হুকুম নিতে হবে না মা, যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড় ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী সেইখানেই দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। বললেন, আচ্ছা আচ্ছা, আমি বলছি তো, তুমি যাও, কিছু হবে নেকো, যাও তুমি। বেশ, তা না হয় লোক পাঠিয়ে তার মত নিয়ে নে না। লোক পাঠিয়ে? সে তো আরো মন্দ হবে মা। আমি তার মন জানি। মুখে বলবে যা, কিন্তু ভেতরে রেগে থাকবে। হয়তো বড় ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জেদ করলেন না, চলে গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাকে গিলে খেতে এলো। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন বটে, তবে তাকে বিন্দু ডাকতে চায় না। দোতলার একটি ঘর তার নিজের, আর সমস্তই খাঁ খাঁ করতে লাগলো। সে শূন্য মনে ঘুরতে ঘুরতে তেতলার একটি ঘরে এসে দাঁড়ালো। কোন সুদূর ভবিষ্যতে পুত্র পুত্রবধূর নাম করে এই ঘরখানি সে তৈরি করেছিল, সেইখানে ঢুকে সে কিছুতেই নিজের চোখের জল ধরে রাখতে পারল না। পরদিন সকালবেলায় মাধব বাইরে বসে কাজ করছিল। হঠাৎ বিন্দু ঘরে ঢুকেই কান্না চেপে বলল, উনি চাকরি করছেন নাকি? কিসের? কি এই কি তার চাকরির বয়স? চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবী বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। ওই মাত্র ভাই, জ্ঞাতি। তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? কেন দেব না? দেখো, সংসারে যে যার অদৃষ্ট নিয়েই আসে, তেমনই ভোগ করে। তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও না। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্প টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধবধবে জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এইসব এসেছে, তাও আমি জানি না। তারপরে উকিল হয়ে আমি মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি 1 রাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরটা কাল নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন,
শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে, কেবল আমার জন্য। সব কথা আমার মনে পড়ে না, পড়বার দরকারও দেখি না। শুধু দিন কতক আরাম করছিলেন, তা হয়তো ভগবান শুদ্ধ শুদ্ধ আদায় করে নিচ্ছেন। এই বলে হঠাৎ মুখ ঘুরিয়ে একটা দরকারি কাগজ খুঁজতে লাগলো। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দু প্রতি রক্তবিন্দু দিয়ে অনুভব করতে লাগল। সে মাথা হেঁট করে রইল। মাধব কাগজ খুঁজতে খুঁজতে কতটা যেন নিজের মনেই বলল, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে 5 ক্রোশ। কটায় বেরোয়? ভোর 4টে। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া। মাইনে কত? 12 টাকা। 12 টাকা। বয়স হয়েছে, তার উপর আফিমখোর মানুষ, একটু একটু দুধটুকুও পায় না। ভগবান হয়তো এতদিন পর দয়া করে হয়তো দাদার ভবযন্ত্রণা মোচন করে দেওয়ার উপায় বের করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং যা কোনো দিন করেননি আজ সেটাই করল। স্বামীর 2 পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওগো তোমার 2টি পায়ে পড়ি, একটু উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2 দিনও বাঁচবেন না। আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কোনা চাল পর্যন্তও নেবেন না। কিছু না করলে তাদের সংসার চলবেই বা কি করে? তা আমি জানিনি। ওগো তুমি আমার দেবতা, কিন্তু তোমার চেয়েও বড় যে কথা মনে আনাও যায় না, সেই কথা কিনা। তা বেশ, তো অন্তত বৌঠানের কাছে যাও, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন। তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও কিচ্ছু উপায় হবে না। বিন্দু তক্ষুনি পা ছেড়ে উঠে বসে বলল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন সে রাতে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। না, ও বিদ্যে আমার দাদার কাছেই শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন চলে যেতে পারি। বিন্দু আর কোনো কথা বলল না, উঠে গিয়ে নিজের ঘরে দরজা দিল। মাধব তখন ওঠার উপক্রম করছিল। বিন্দু এসে আবার ঘরে ঢুকল। তার 2 চোখ লাল। মাধবের দয়া হলো, বলল, তুমি একবার যাও তার কাছে, তাকে তো জানোই। একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। তুমি যাও ওগো, আমি ছেলের দিব্যি করছি। হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো? এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তবু নড়ল না। না, আমি পারবো না যেতে। বিন্দু জবাব দিল না। মাথা হেঁট করে ধীরে ধীরে চলে গেল। বাড়ির সামনে দিয়ে স্কুল যাবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতা আড়াল দিয়ে এই পথেই গেছিল। 2 দিন ধরে সেই লাল রঙের ছাতাটিও আর দেখতে পাওয়া গেল না। বিন্দুর চোখ ফেটে জল পড়তে লাগলো। তবুও সে চিলেকোঠার ছাদের আড়ালে তেমনি এক দৃষ্টে পথের দিকে তাকিয়ে বসে রইল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতা মাথায় দিয়ে কত ছেলে হেঁটে গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরে এলো, কিন্তু সেই চলন, সেই ছাতা বিন্দুর চোখে পড়ল না। সে সন্ধ্যার সময় চোখ মুছতে মুছতে নরেনকে আড়ালে ডেকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করে রইল।
বেশ তোরে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসত। চুপি চুপি বলল, সে লজ্জায় আর কোনোদিন যাবে না মামি, অন্য দিক দিয়ে ঘুরে যাবে। তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে সে যেন এই পথেই যায়। সে কখনো আর যাবে না ওখানে। কেন যাবে না জানো? কেন? তুমি রাগ করবে না বলো আগে? আর তাদের বাড়িতে বলে পাঠাবে না? আমার মাকেও বলবে না বলো আগে? না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। ওই 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 থার্ড মাস্টার আছে না, অমূল্যর আচ্ছা করে কান মলে দিছিল। হ্যাঁ। কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? আর তার কি দোষ বলো? সে নতুন লোক, আমাদের চাকর ওই হেরো শালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে, তো আমার মাটিও কম বজ্জাত নয়, সে মাস্টারকে বলে দিয়েছে। এবার থার্ড মাস্টার অমনি অনায়াসে কান মলেছে। কিরকম করে জানো? এই 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 এরকম করে। হেবো কি বলে দিয়েছে? কি জানো মামি, হেরো ওই টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো, সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়। অমূল্যর খাবার কেউ নিয়ে যায় না? কোথায় পাবে মামি, তারা তো গরিব মানুষ। সে পকেটে করে দুটো ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘর বাড়ি সমস্ত সংসার তুলতে লাগলো। সে সেইখানেই বসে পড়ে বলল, নরেন নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খেতে বসে কোনো মতেই খাবার মুখে তুলতে পারল না। শেষে অসুখ করছে বলে উঠে গেল। পরের দিনও প্রায় উপোস করেই রইল, অথচ কাউকে কোনো কথা বলতেও পারল না, একটা উপায়ও খুঁজে পেল না। তার কেবল ভয় করতে লাগলো, পাছে কোনো কথা বললেই তার নিজের অপরাধ আরো বেড়ে যায়। দুপুরে স্বামীর খাবারের সময় অভ্যেস মতো কাছে গিয়ে বসে অন্যদিকে তাকিয়ে রইল। কাল থেকে কোনো রকম খাবারের দিকে সে তাকিয়ে দেখতেও পারে না। ঘরে মাধব চোখ বন্ধ করে শুয়েছিল। বিন্দু এসে পায়ের কাছে বসতে মাধব তাকিয়ে দেখে বলল, কি? বিন্দু মাথা নিচু করে স্বামীর পায়ের আঙুলের নখ খুঁটতে লাগল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করে বলল, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তুমি তাঁর কাছে যাও। তুমি যাও। আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবেন না? আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গে। আমি পারবো না। বিন্দু আরো কিছুক্ষণ আশা করে বসে রইল, কিন্তু মাধবকে আর কোনো কথা বলতে না দেখে সে ধীরে ধীরে উঠে গেল। স্বামীর ব্যবহারে, নিজের প্রতি ধিক্কারে তার বুকের ভিতরটা এক নিমেষের মধ্যে ছেয়ে গেল। আজ সে নিঃসংশয় বুঝল তাকে সবাই ত্যাগ করেছে। পরদিন সকালেই খবর এলো বিন্দুর বাবা খুব অসুস্থ, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়ে উঠল। বামন ঠাকুর গাড়ির কাছে এসে বললেন, বাপকে ভালো করে দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নেমে এসে তার পায়ের ধুলো নিতেই তিনি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হতে কেউ কোনো দিন দেখেনি। পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে বিন্দু বলল, না মেয়ে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুনের মেয়ে তার উত্তরে কিছুই বলতে পারলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির দিকে তাকিয়ে কেঁদে ফেললেন।
এলোকেশী সেইখানেই ছিলেন, ক্ষণ ক্ষণ করে বলে উঠলেন, ও কি কথা ছোট বউ, আর কারোর বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, অন্যদিকে তাকিয়ে চোখ মুছল। কিছুক্ষণ পরে বলল, তোমাকেও নমস্কার করিতে হচ্ছি, চললুম আমি। যাও দিদি, যাও গে, আমি ঘরে রইলুম তো, সমস্তই দেখতে শুনতে পাবো। তুমি সাবধানে এসো। দুগ্গা দুগ্গা। বিন্দু আর কোনো কথাই বলল না। কোচম্যান গাড়ি ছেড়ে দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরের মুখে এই কথা শুনে চুপ করে রইলেন। এর আগে কোনো দিন বিন্দু অমূল্যকে ছেড়ে বাপের বাড়ি যায়নি। আজ 1 মাসের উপর হলো সে একবার তাকে চোখের দেখা দেখতে পায়নি। তার দুঃখ অন্নপূর্ণা বুঝলেন। রাত্রে অমূল্য বাবার কাছে শুয়ে শুয়ে আস্তে আস্তে গল্প করছিল। নিচে প্রদীপের আলোয় কাঁথা সেলাই করতে করতে অন্নপূর্ণা হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, বালাই ষাট, যাবার সময় বলে গেল কিনা এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কাজটা আগাগোড়াই ভালো করনি বড়বউ। আমার মাকে তোমরা কেউ চিনলে না। সেও তো একবার দিদি বলে এলো না। তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারতো, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলাম, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড়বউ এই যদি মাপ না করতে পারবে, বড় হয়েছিলে কেন বলো দিকি? তুমিও যেমন, মাধুও তেমন। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অমূল্য বলল, বাবা, ছোট মা কেন আসবে না বলছে? যাবি তোর ছোট মায়ের কাছে? না। না কেন রে? ছোট মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকিয়ে আগের মতন মাথা নাড়াতে নাড়াতে বলল, না। কিছুটা রাত থাকতেই যাদব কাজের জায়গায় যাবার জন্য তৈরি হতেন। দিন 5-6 পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হয়ে অন্যমনস্কের মতো তামাক টানছিলেন। অন্নপূর্ণা বললেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হয়ে হুঁকোটা রেখে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আজ মনটা বড় খারাপ বড়বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দৌড়ের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুর্গা দুর্গা। এই বলে তিনি বেরিয়ে গেলেন। সকালবেলা অন্নপূর্ণা রান্নাঘরে কাজ করছিলেন। ও বাড়ির চাকর এসে খবর দিল মাধব কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন। ছোট বউয়ের নাকি বড় ব্যায়াম, অজ্ঞান টজ্ঞান হয়ে কিরকম যেন শক্ত অসুখ হয়েছে। স্বামীর কথাটা মনে করে অন্নপূর্ণার বুক কেঁদে উঠল। সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে যাদব খবরটা শুনে কেঁদে ফেললেন। বললেন, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলাম বড়বউ, জলে ভাসিয়ে দিলে। আমি আমি এখনই যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফেটে যাচ্ছিল। অমূল্যর চেয়েও বোধহয় তিনি ছোট বউকে বেশি ভালোবাসতেন। নিজের চোখ মুছে অন্ধকার বারান্দায় এসে বসে রইলেন। খানিক পরেই বাইরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চেপে ধরে দোকানে আঙুল দিয়ে শক্ত হয়ে বসে রইলেন। মাধব রান্নাঘর অন্ধকার দেখে ঘরে ঢুকে এসে অন্ধকারে অন্নপূর্ণাকে শুষ্ক স্বরে বলল,
বৌঠান, বৌঠান, বৌঠান শুনেছে বোধহয়। অন্নপূর্ণা মুখ তুলতে পারলেন না। অমূল্যের যাওয়া একবার দরকার, বোধহয় শেষ সময় উপস্থিত হয়েছে। যাদব ও ঘর থেকে পাগলের মতো ছুটে এসে বললেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস নে। শোন মাধু, গাড়ি সঙ্গে আছে? আমি উতলা হইনি দাদা। আপনি নিজে কিরকম করছেন? ও বড় বউ, আয় অমূল্য। রাত্রিটা যাক না দাদা। না, সে হবে না। গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব। মাধব আর কিছু না বলে গাড়ি আনলে। চারজনেই উঠে বসলেন। যাদব বললেন, কি করে হলো এসব? আমি তো ছিলুম না, তাই ঠিক জানি নে। শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ পর্যন্ত ঠিক বলতে পারিনি আমি কি হয়েছে, কিন্তু আশা আর নেই। খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে শেষ বয়সে মিথ্যে কথা বের করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তক্ষুনি দাদার পায়ের ধুলো নিয়ে নিঃশব্দে বসে রইল। কতদিন ধরে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করে আনছিল তা কেউই জানতে পারেনি। বাপের বাড়ি এসে জ্বর হলো, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা গেল। তার শেষ মূর্ছা যেন আর ভাঙতেই চাইল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তার চৈতন্য ফিরে এলো, তখন নারী একেবারে দুর্বল হয়ে গিয়েছে। খবর পেয়ে মাধব এলো। বিন্দু স্বামীর পায়ের ধুলো মাথায় নিল, কিন্তু দাঁতে দাঁত চেপে রইল। মাধবের শত অনুনয় 1 ফোঁটা দুধ পর্যন্ত খেল না। মাধব হতাশ হয়ে বলল, আত্মহত্যা করছো কেন? বিন্দুর চোখের কোণ বেয়ে জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলল, আমার সমস্ত অমূল্যর, শুধু 1002 টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও। সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁতে দাঁত চেপে জোর করে নিজের কান্না থামালো। বিন্দু ইঙ্গিত করে তাকে আরো কাছে এনে চুপি চুপি বলল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। দেখবে কাউকে? না, থাক। বিন্দুর মা আর একবার ওষুধ খাওয়ানোর চেষ্টা করলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চেপে রইল। মাধব উঠে দাঁড়িয়ে বলল, না, সে হবে না বিন্দু। তুমি আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেকাতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে তোমায় দেখতে পাই। এই বলে মাধব বাইরে এসে চোখ মুছল। সে রাত্রে বিন্দু শান্ত হয়ে ঘুমোলো। তখন সবেমাত্র সকাল হয়েছে। মাধব ঘরে ঢুকে প্রদীপ নিভিয়ে জানলা খুলে দিতেই বিন্দু সকালের স্নিগ্ধ আলোয় স্বামীর মুখ দেখে মৃদু হেসে বলল, কখন এলে? এই আসছে। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছে। তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, উঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুইয়ে দিয়েছি। তুলে আনবো? না, ঘুমুক। এই বলে ধীরে ধীরে পাশ ফিরে অন্যদিকে মুখ করে শুল। অন্নপূর্ণা ঘরে ঢুকে তার মাথার কাছে বসে মাথায় হাত দিতেই সে চমকে উঠল। অন্নপূর্ণা মিনিট খানেক নিজেকে সংবরণ করে নিয়ে বললেন, ওষুধ খাসনি কেন রে ছোট? মরবি বলে?
আমার যে বুকটা ফেটে যাচ্ছে তুই বুঝতে পারছিস? হ্যাঁ পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বড়ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোন, একটু মুখটা ফেরা। না দিদি, আগে বলো। বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দরজার কাছে এসে দাঁড়াতে অন্নপূর্ণা বিন্দুর মাথার ওপর চাদর টেনে দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তার স্নেহের পাত্রী ছোট বউয়ের দিকে তাকিয়ে অনেক কষ্টে চোখের জল সংবরণ করে বললেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তার শুষ্ক শীর্ণ মুখের দিকে তাকিয়ে উপস্থিত সকলের চোখে জল ভরে এলো। আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তা আমার শোনো, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুখ আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলি না। হ্যাঁ, এই বলে যাদব বাইরে চলে গেলেন। বিন্দু মুখ ফিরিয়ে বলল, দাও দিদি, কি খেতে দেবে দাও। আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করো। আর ভয় নেই, আমি মরবো না। অভিমানের সবচেয়ে বড় প্রতিষেধক হলো ভালোবাসা, আর নারীর টানের চেয়েও বড় স্নেহের টান, নয় কি? কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক দিন পর গল্প এলো, তার জন্য খুব সরি। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।